বাড়িতে আমি আর আমার শ্বশুরই থাকতাম, আর থাকতো একটা চাকরানি যে আমাদের সাথেই ঘুমাতো। যখন আমি সকালে উঠতাম আমার পেটে কালো কালি লেগে থাকতো। আমি অবাক হয়ে যেতাম যে এটা কি করে হলো। একদিন আমি আমার কাজের মেয়েটিকে ঘুমের ওষুধ খাইয়ে আমার জায়গায় তাকে শুইয়ে দিলাম, আর আমি নিজে ঘরের মধ্যে লুকিয়ে রইলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম আমার শ্বশুর আমাকে ভেবে সেই কাজের মেয়ের সাথে আজও আমার পেটে ওই কালো দাগটা লেগে আছে। একভাবে 20 দিন ধরে রোজ আমার পেটে এই দাগ নজরে আসছিল। কালো কালির এই দাগ আমাকে ভীষণ চিন্তায় ফেলে দিয়েছিল। কে ছিল সে যে রাত্রিবেলা আমার পেটে এই দাগ লাগিয়ে দিত? আমি যখন স্নান করতাম তখন ওই দাগ হালকা হয়ে যেত। প্রথমবার যখন আমি ওই দাগ দেখেছিলাম তো ভাবলাম যে হয়তো কোথাও থেকে লেগে গিয়েছে, কিন্তু ওই দাগটাই রোজ আমার পেটে আমি দেখতে পেতাম। এবার তো আমার মনে সন্দেহ আসতে লাগলো, কিন্তু আমি সন্দেহ করলেও কাকেই বা করব? আমার ঘরে আমি ছাড়া আর দুটো মানুষই তো ছিল, এক আমার শ্বশুর, দ্বিতীয় কাজের মেয়েটি, যে কিনা আমারই বয়সী ছিল। ব্যাপারটা কিছু এরকম ছিল যে আমার বিয়ের পরেই আমার বরকে বাইরে যেতে হলো, কেননা সে ওখানেই চাকরি করত। আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শ্বশুর ছিল, শাশুড়ি তো প্রথমেই মৃত্যু হয়ে গিয়েছিল। আর আমার বর সৌমেন তার মা বাবার একমাত্র ছেলে ছিল, কিন্তু চাকরি করতো অন্য দেশে। আর আমাকে বলতো যে তোমার ভিসা তৈরি করিয়ে তোমাকেও বাইরে ডেকে নেব। আমার বরের বাইরে চলে যাওয়ার পর আমি ভীষণ উদাস থাকতাম। ঘরে একটা কাজের মেয়ে ছিল যে দিনরাত এখানেই থাকতো, না হলে তো আমি আর আমার শ্বশুর একাই ছিলাম। লোকে বিভিন্ন রকম কথা যাতে না বলে, আমার বিয়ের কিছুদিন আগে থেকেই একটা কাজের মেয়েকে দিনরাত থাকার জন্য রেখে নেওয়া হয়েছিল। সে সব কাজ করত আর রাত্রে আমার সাথে ঘুমাতো। সে নিজেও যুবতী মেয়ে ছিল। প্রথমে তো আমার শ্বশুরের বেশিরভাগ সময় ঘরের মধ্যেই কাটতো, অথবা ডাইনিং রুমে টিভি দেখে কাটতো। কিন্তু ডাইনিং রুমেও সে তখনই আসতো যখন তার সকালবেলার খাবার খাওয়ার সময় হতো, অথবা কোনো দরকার হতো। আমার শ্বশুর ভীষণ অন্য রকমের মানুষ ছিল। খাবার খাওয়ার আগে হাত দুটো 15 মিনিট ধরে ধুয়েই যেত। তারপর বারবার হাতটাকে শুকোতো আর বলতো কি জানি কোন হাতটা ঠিক করে ধোয়া হয়েছে আর কোনটা ধোয়া হয়নি। তারপর খাবার খেতে গিয়ে টিভি দেখতো। আমার সাথে সে বেশি কথা বলতো না। যদি কোনো কাজ থাকতো তখনই আমাকে ডাকতো, না হলে আমাকে সে কখনোই ডাকতো না। আমি পুরো দিন সেই কাজের মেয়েটিকে দিয়ে ঘরের কাজ করাতাম আর তার সাথে কথাও বলতাম। প্রথম 2 মাস তো আমার এভাবেই কেটে গেল। সৌমেনের সাথে আমার প্রতি 2 দিন অন্তর অন্তর কথা হতো। আমি প্রত্যেকবার তাকে আমার ভিসার কথা জিজ্ঞাসা করতাম, কিন্তু সে বলতো যে আমি চেষ্টা করছি। যখন আমি আমার কাজের মেয়েটিকে আমার শ্বশুরের ঘর পরিষ্কার করার জন্য বলতাম, সে করতো না। সে বলতো দিদি তুমি আমার সাথে চলো, সাহেবকে দেখে আমার খুব ভয় লাগে। বারবার তিনি আমাকে দিয়ে বিছানার চাদর বদলান, কখনো আবার ঝাড়ু দিতে বলেন। বলে যে তুমি ঠিক করে ঘর পরিষ্কার করো না। আমি কাজের মেয়েটির কথায় হাসতে লাগলাম আর বললাম যে এটা তো তার বাতি। তখন কাজের মেয়েটি বলতে লাগলো, না না দিদি, আমার তো ওনাকে একটু কামুক বলে মনে হয়, তার নজর খুব একটা ভালো না। তুমি কি জানো যে কাল আমাকে উনি বললেন এত গরম আমার ঘরে আমি স্নান করতে যাচ্ছি, তুমি চাইলে নিজের ওড়না সরিয়ে কাজ করতে পারো। তার এই কথাটা আমার অদ্ভুত লাগলো। তাকে তো আমি এই কথাটা বলে এড়িয়ে গেলাম যে তোমাকে মেয়ে ভেবে হয়তো এরকম কথা বলে দিয়েছে। তখন কাজের মেয়েটি বলতে লাগলো, বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম মানুষদের সাথে কাজ করেছি, সবার নজর আমার খুব ভালো করে জানি দিদি। তারপর সে রান্নাঘরে চলে গেল। আমি ওই কথাটা ভুলেই গেছিলাম, কিন্তু এবার আমার সাথে খুব অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। আসলে সে কে ছিল যে আমার পেটে এভাবে কালো রঙের দাগ লাগাতো আর আমি বুঝতেও পারতাম না? রাতে আমি দেরি পর্যন্ত জেগে থাকতাম। আমার কাজ করার মেয়েটি আমার ঘরের মেঝেতে বিছানা পেতে ঘুমাতো। রাত 2টো পর্যন্ত আমি জেগে থাকতাম, কিন্তু তারপর আমার ঘুম পেয়ে যেত। পুরো দিন ঘরের কাজে লেগে থেকে আমি পুরো রাত জেগে থাকতে পারতাম না। একবার যখন আমি আমার শ্বশুরের ঘরে তাকে চা দিতে গেলাম, তখন তো আমার হুঁশ উড়ে গিয়েছিল। সে কালো রঙের কালি আঙুলে লাগিয়ে পরিষ্কার কাগজে লম্বা চওড়া করে দাগ কাটছিল। তাকে বিকেলের চা দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি সেখানে গিয়ে যা দেখলাম তা আমার হুঁশ উড়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল। যখন তার নজর আমার ওপর পড়ল তখন প্রথমে তো আমি ঘাবড়ে গেলাম। তারপর আমাকে দেখে সে রেগে গিয়ে বলল, তুমি না জিজ্ঞাসা করে কেন আমার ঘরে চলে আসো? তোমাকে কি কেউ শেখায়নি যে দরজার বাইরে থেকে অনুমতি নিতে হয় ঘরে ঢোকার জন্য? প্রথমবার সে এরকম ভাষায় আমার সাথে কথা বলেছিল।
আমার গায়ের রং তো পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমি পিছিয়ে এলাম খানিকটা, তারপর সোজা নিজের ঘরে চলে গেলাম। আমার হৃদয় তো এত জোরে জোরে স্পন্দিত হচ্ছিল যেন বাইরে বেরিয়ে আসবে। আমার পেটে লাগা কালো দাগ আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো। তাহলে কি এই দাগটা আমার শ্বশুর? এই চিন্তায় আমার মাথায় আসার সাথে সাথে আমি কেঁপে উঠলাম। এটা একটা অদ্ভুত ঘটনা ছিল। আমি ভাবলেই যেন আমার কিরকম একটা অনুভূতি হলো। প্রথমে তো এই কথাটা মেনে নিতে আমার মন বারবার মানা করছিল, কিন্তু একটা না বদলে যাওয়া সত্যি হলো এই যে আমার পেটে এই দাগটা হতেই থাকতো। আর আমার শ্বশুরও সেই রঙের কালি সাদা কাগজে নিয়ে আঁকিবুকি কাটতো। একবার আমি আমার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে গেলাম, তখন দেখলাম শ্বশুরমশাই আমার কাজের মেয়েটির একদম পেছনে দাঁড়িয়েছিল। মেয়েটি খুব মন দিয়ে বাসন ধুচ্ছিল, আর শ্বশুর এতটা তার কাছে এসে গিয়েছিল যে হয়তো কয়েক ইঞ্চিরই দূরত্ব ছিল। আমার এই ব্যাপারটা দেখে খুব অদ্ভুত লেগেছিল। এর মানে ওই কাজের মেয়েটি কি সেদিন ঠিকই বলেছিল যে আমার শ্বশুরের নজর আর তার মানসিকতা ঠিক নয়? আমি রান্নাঘরে চলে গেলাম, আর আমি আমার শ্বশুরকে বললাম যে বাবা, আপনি এখানে কি করছেন? কারণ আমি আজকের আগে কখনো তাকে রান্নাঘরে দেখিনি। সে আমার আওয়াজে খুব বাজেভাবে ঘাবড়ে গেল। তাকে রান্নাঘরে দেখে আমার একটু অন্যরকম মনে হলো। আমার আওয়াজ শুনে কাজের মেয়েটা আমার দিকে তাকালো। আমার শ্বশুরের আসার ব্যাপারটা সে বোধহয় খেয়ালই করেনি। বাবা অদ্ভুত নজরে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইল। আমি কাজের মেয়েটির চোখের দিকে তাকালাম আর শ্বশুরকে রান্নাঘরে আসার কারণ জিজ্ঞাসা করতে লাগলাম। তখন সে বলতে লাগলো যে আমি এই কাজের মেয়েটিকে তাড়িয়ে দেব। এ ঝাঁট দিয়ে হাত না ধুয়েই বাসন ধুতে চলে গিয়েছিল। ওর হাত নোংরা। আমার শ্বশুর ভীষণ চিন্তায় ছিল আর বিরক্ত হয়েছিল। মেয়েটিও ভীষণ বিরক্ত হয়ে গেল আর বলতে লাগলো, সাহেব কেন মিথ্যে কথা বলছেন? আমি প্রথমেই হাত ধুয়েছি, তারপরে এসে রান্নাঘরের বাসনে হাত দিয়েছি। তখন আমার শ্বশুর তো কাজের মেয়েটির সাথে তর্ক করতে লাগলো আর বলতে লাগলো, আমার ছেলের পয়সা কি শুধু শুধু নষ্ট করার জন্য? তোমাকে মাইনেও দেব আর তুমি ঝাড়ুর হাতে বাসন ধরবে? এটা তো আমি আজকে দেখে নিলাম, না হলে কি জানি তুমি কবে থেকে নোংরা বাসনেই আমাদের খাবার দাও। আমি আমার শ্বশুরকে অনেক করে বললাম, আপনি এখান থেকে যান, আমি নিজেই কাজের মেয়েটির সাথে কথা বলে নিচ্ছি। কিন্তু সে আমার ওপরেও রেগে গেল আর বলতে লাগলো, তুমি নরম বলেই সে এরকম করতে পারে, না হলে আমি মেয়েটিকে দুদিনে সোজা করে দেব। আমার ছেলে বাইরের দেশে গিয়ে না জানি কিভাবে নিজেকে চালিয়ে ঘরে টাকা পাঠায়, আর এই মেয়েটা আমাকে বাজে নোংরা বাসনে খেতে দেয়। আজ থেকে তুমি আমার বাসন ধোবে। আমি এই মেয়েটার হাতে বাসন দেখলে ওকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দেব। কাজের মেয়েটি কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি এখানে কাজ করব না। যদি পয়সা নিয়ে থাকি নিজের পরিশ্রমের জন্য নিই। আমি নিজের সম্মান বেঁচে দিইনি যে এই সাহেব আমাকে এত কথা শুনিয়ে দেবে। সেও রাগের মাথায় চাকরি ছেড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি তাকে গলা জড়িয়ে ধরে চুপ করালাম। আমি শ্বশুরের সাথে একা থাকতে চাইছিলাম না। আমার মনের এইটুকু জোর ছিল যে অন্তত একটা মেয়ে আমার সাথে রয়েছে। এদিকে একটা সমস্যা থেকে আমি বের হতে পারছিলাম না যে আমার পেটে কালো কালির দাগ আসতো কোথা থেকে। আর একটা কাজের মেয়ের সঙ্গে থাকার পরেও কি আমার শ্বশুর আমার ঘরে আসতে পারতো? আমি কাজের মেয়েটাকে বললাম, তুমি বাসনে হাত দিও না, আমি নিজেই ধুয়ে নেব, কিন্তু তুমি কাজ ছেড়ে যেও না। আমি অনেক কষ্ট করে মেয়েটাকে রাজি করালাম আর রান্নাঘরের বাইরে চলে এলাম। তখনই আমি বারান্দায় আমার শ্বশুরকে আমার বরের সাথে ফোনে তর্ক করতে দেখলাম যে সে যাতে সেই কাজের মেয়েটিকে ঘর থেকে বের করে দেয়। কিন্তু আমিও ঠিক করে নিয়েছিলাম সৌমেনকে আমি পরিষ্কার বলে দেব যে কাজের মেয়েটিকে আমি কখনোই কাজ থেকে ছাড়াবো না। এখন তো আমি একদমই একা থাকার পক্ষপাতী ছিলাম না। আমি সৌমেনকেও বলে দিলাম যে যদি ঘর থেকে কাজের মেয়েটি যায় তো আমিও বাবার বাড়ি চলে যাব। তোমার বাবার বাসন নিয়ে সমস্যা, সেটা আমি নিজেই ধুয়ে দেব। আমার বর নিজের বাবাকে না জানি কি বোঝালো, কেননা এখন সে আর তর্ক করে না। আমি নিজে বাসন ধুতে লাগলাম। আমি শ্বশুরের সামনে খাবার নিজেই রেখে দিতাম। এরপর আমি যখন কিছুক্ষণ আরাম করার জন্য ঘরে যেতে লাগলাম, তখন সে আমাকে বলতে লাগলো যে আজকের পর যেন আমার ঘরে এই কাজের মেয়েটাকে আমি না দেখতে পাই। আজকের পর আমার ঘরের পরিষ্কারের কাজ তুমি নিজে করবে। এটা শুনে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিলাম। আমি ভাবলাম যে শ্বশুর এখন রাগ করে আছে, 2-4 দিন কাজ করে দিই, এরপর সব কিছু নিজে নিজেই ঠিক হয়ে যাবে। কিন্তু আমি কি করে বুঝবো যে তার নিজের ঘরে আমাকে ডাকার কী কারণ থাকতে পারে?
আমি যখন আমার শ্বশুরের ঘরে জিজ্ঞাসা করে ভেতরে গেলাম যাতে তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি, তখন সে আবার কালো কালির মধ্যে আঙুল ডুবিয়েছিল আর আরেকটা সাদা কাগজের ওপর আঁকিবুকি কাটতে লাগলো। আমাকে দেখে তাড়াতাড়ি সে সব কিছু ড্রয়ারের মধ্যে রেখে দিল আর নিজে সোজা হয়ে বসে পড়ল। আমি বললাম, বাবা আমি পরিষ্কার করে দিচ্ছি। তখন সে বলতে লাগলো, আচ্ছা করে দাও। আমি তার বিছানার চাদর বদলে ঘরে ঝাড়ু দিতে লাগলাম, কিন্তু সে বারবার আমার দিকে তাকাচ্ছিল। একবারও সে আমার দিক থেকে নজর সরায়নি। আর যদি সে আমার দিকে এভাবেই দেখতে থাকে, আমি তাহলে তো কখনোই ভালোভাবে আরাম করে কাজ করতে পারবো না। ঘাবড়ে গিয়ে আমার হাত কাঁপতে লাগলো। আমি বারবার আমার আঁচল দিয়ে আমার মুখের ঘাম মুছতে লাগলাম। তার সাথে সাথে মেঝেতে ঝাড়ু দিতে লাগলাম। আমার শ্বশুর চেয়ার নিয়ে আমার কাছে চলে আসলো। সে আমার সামনে দাঁড়িয়ে পড়লো আর তার জন্য আমাকেও দাঁড়িয়ে পড়তে হলো। আমাকে সে বলতে লাগলো, এত গরম পড়েছে, তুমি নিজের ওড়না রেখে ঝাড়ু লাগাও। আমি তো এমনিতেও ওয়াশরুমে যাচ্ছি স্নান করতে, আমার ঘরে কেউ থাকবে না। তার কথা এতটাই আস্তে ছিল যে আমি তো শুনে অবাক হয়ে গেলাম, কারণ অন্যান্য সময় সে জোরে কথা বলতো। কাজের মেয়েটির কথা তখন আমার মনে পড়ে গেল। আর তাই আমি বললাম, না না, আমার আঁচল গায়ে দিয়ে কাজ করার অভ্যেস আছে। এটা যখন বলছিলাম ঠিক তখনই আমার শ্বশুর তার রুমাল পকেট থেকে বের করলো আর আমার মুখের ঘাম মুছতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে পেছনে সরে গেলাম। তখন সেও একটু ঘাবড়ে গেল আর তখনই সে তার ঘরের বাথরুমে চলে গেল। আমার তো এমন অবস্থা ছিল যে আমার হৃৎপিণ্ড স্পন্দিত হতেই ভুলে গিয়েছিল। আমার তো এবার আমার শ্বশুরের চরিত্রের ওপর সন্দেহ হতে লাগলো। আমি তাড়াতাড়ি করে তার ঘর পরিষ্কার করলাম এবং ঘরের বাইরে চলে এলাম। আমি সারাদিন চিন্তার মধ্যে ছিলাম। রাতে যখন আমি কাজের মেয়েটির সাথে নিজের ঘরে আসলাম, তখন সে মেঝেতে বিছানা পাচ্ছিল। আমি বললাম, ঝুমা একটু এদিকে এসো তো, আমার কথা শুনে যাও। আমি ভাবলাম আমার এই কথাগুলো কাজের মেয়েটিকে বলা উচিত। সে নিজের বিছানা ছেড়ে আমার কাছে এসে বসে পড়ল। আমি তাকে বললাম যে, তুমি যা কিছু আমার শ্বশুরের বিষয়ে বলেছ সমস্ত কথা আমার সত্যি মনে হচ্ছে জানো। তারপর আমি ওকে এটাও বলে দিলাম যে রোজ আমার পেটে কালো কালির দাগ থাকে। তখন সে আমার কথা শুনে অবাক হয়ে বড় বড় চোখ করে আমার দিকে তাকাতে লাগলো। সে আমাকে বলল, দিদি আমার তো প্রথম থেকেই সন্দেহ ছিল তোমার শ্বশুরের ওপর। আমার তো মনে হয় যে সে তোমার সাথে ভুল কিছু করতে পারে। আমাদের গ্রামেও একটা শ্বশুর এরকম বাজে কিছু করে তার বৌমাকে বিয়ে করে নেয়। তার বর বাইরে থাকতো। কাজের মেয়েটি বলল, প্রথমে তো সাহেব শুধু আমাকে দেখতো, এখন তো যখনই আমার নজর তার উপর পড়ে তখন আমি দেখি যে সে তোমাকেই দেখতে থাকে। আমাকেও বের করে দেওয়ার জন্য সে চিন্তা করছে। এই জন্যই তো বিনা কারণে আমার কাজে সে ভুল বের করতে থাকে। আমি তো ভয়েতে এসব কথা শুনে কাঁদতে লাগলাম। এবার থেকে আমি নিজের ঘর ভেতর থেকে বন্ধ করে ঘুমাতে লাগলাম। এবার আমার পেটে আর কোনো দাগও থাকতো না। এবার আমার বিশ্বাস হয়ে গিয়েছিল রাতে নিশ্চয়ই সবসময় আমার শ্বশুরমশাই আমার ঘরে আসতো। মনে হয় কোনো বাজে কিছু করতে চাইতো, বা মনে হয় সে বাজে কিছু করেওছে। কিন্তু এটা কি করে সম্ভব? যবে থেকে আমি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা শুরু করি, তবে থেকে আমার শ্বশুর আমাকে ঘুরে ঘুরে দেখতে থাকে, কিন্তু আমি পরোয়া করি না। কিছুদিন পর আমার শ্বশুর আমার উপর চেঁচাতে লাগলো। সে বলতে লাগলো, তুমি তোমার ঘরের দরজা কেন বন্ধ করে থাকো? আমার ছেলে তোমাকে আমার দায়িত্বে ছেড়ে দিয়ে গেছে। আমার এই কাজের মেয়েটির ওপর একটুও বিশ্বাস নেই। এজন্য আমি এসে বারবার ঘরের মধ্যে উকি মেরে যাই যে কখনো কোনো দামি জিনিস সে চুরি করে পালিয়ে না যায়। শ্বশুরের কোনো কথাতেই আমি বিশ্বাস করতাম না। আমি রাতে সৌমেনকে বললাম যে আমার ভিসার তাড়াতাড়ি ব্যবস্থা করো, আমি তোমার কাছে যেতে চাই। এরপর যে কথাটা সৌমেন আমাকে বলল সেটা শুনে আমার কান্না পেয়ে গেল। সে বলতে লাগলো, বাবা আমাকে তোমার ভিসা বানানোর জন্য পুরোপুরিভাবে বারণ করে দিয়েছে, যে ঘরের বৌমাকে বাইরে পাঠাবে না সে। আমি এটা শুনে কাঁদতে শুরু করে দিলাম। আমি বললাম, সৌমেন আমি এখানে থাকতে চাই না, হয় তুমি এখানে ফিরে এসো, না হলে আমাকে নিজের কাছে ডেকে নাও। সে বলতে লাগলো, ব্যাস 1 বছরেরই তো ব্যাপার, আমি চলে আসব, তুমি 1টা বছর কোনো রকম করে একটু কাটিয়ে দাও। আমি এই কথাটাতেও রাজি হলাম না, কিন্তু সৌমেন নিজের অসুবিধার কথা আমাকে বলতে লাগলো যে সে 1 বছর পরে খুব ভালো রকমের টাকা পয়সা পেয়ে যাবে, আর যদি এখন ছেড়ে চলে আসে তাহলে লোকসান হবে। শ্বশুরকে দেখে আমার বিরক্ত লাগতে লাগলো। আমি তো নিজের ইচ্ছায় নিঃশ্বাস প্রশ্বাসও নিতে পারতাম না।
যেই আমি দরজা বন্ধ করতাম সে চেঁচাতে লাগতো। সমস্ত কাজের দায়িত্ব কাজের মেয়েটির বদলে সে আমার উপর ছেড়ে দিয়েছিল। যে অসুবিধার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম সেটা একমাত্র আমিই জানতাম। এবার তো সে প্রত্যেকটা কথাতেই আমাকে টুকতে লাগলো। আমি যদি নিজের ঘরে দুপুরবেলা আরাম করতে যেতাম তখন সে হাঙ্গামা শুরু করে দিত। তোমার আমার প্রতি তো কোনো দায়িত্বই নেই, তুমি তো আমার কথা চিন্তাই করো না। আমাকে খাবার দিয়ে বোঝাও যে তুমি আমার দায়িত্ব পালন করছো। আমি সৌমেনকে বলবো, তোমার বিরুদ্ধে অভিযোগ করব। আমি তার রোজ রোজ এরকম ব্যবহারে বিরক্ত হয়ে গেছিলাম। আমি তাকে বললাম যে আপনি বলুন, আমার থেকে আপনি কি কাজ চাইছেন, কি কাজ করতে হবে? আমি আপনার ঘর নিজেই তো পরিষ্কার করে দিই, আপনার সমস্ত কাজ করে দিই, খাবার চা সব কিছু সময়ের মধ্যে দিয়ে দিই। এছাড়া আর আমার কি দায়িত্ব আছে? তখন সে বলতে লাগলো যে তুমি আমার কাছে বসে আমার সাথে কথা বলো না, আমাকে সময় দাও না। এটা আমার পক্ষে কঠিন ছিল। আমি তার সাথে বসে কি কথা বলবো? তার তো এটা নিজেরই ভাবা উচিত ছিল। না তার কোনো বন্ধু ছিল, আর না সে ঘরের বাইরে যেত বা তার কোনো বন্ধু তার ঘরে আসতো। গ্রামেও তার কঠিন কথাবার্তা আর আচরণের চর্চা ছিল। লোক তার সাথে কথা বলতেও ভয় পেত। এবার আমি কি করলাম, তার কথাতে পুরোপুরি বারণ করে দিলাম। আমি বললাম যে তোমার যদি আমার বিরুদ্ধে অভিযোগ করার শখ থাকে করে নাও, কিন্তু আমি তোমার সাথে বসে কথা বলতে পারবো না। একটা বউ হওয়ার কারণে আমার যা যা করার আমি সেই সমস্ত কর্তব্যই করি। এর থেকে বেশি আপনি আমার থেকে কোনো আশা না রাখলেই বোধহয় ভালো হবে। এই কথাগুলো শুনেই সে রেগে চিৎকার করে উঠল, কিন্তু আমাকে কিছুই বলতে পারলো না আর নিজের ঘরে চলে গেল। কাজের মেয়েটিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিল। সে বলতে লাগলো, দিদি তুমি একদম ঠিক করেছো। তুমি কি সাহেবের বউ নাকি যে তুমি ঘন্টার পর ঘন্টা তার সাথে বসে কথা বলবে? কাজের মেয়েটির কথা আমার কাছে ঠিক মনে হলো। তার সাথে আমার কি বা সম্পর্ক আছে? আমি তার সাথে কেনই বা কথা বলতে যাব? আমি ভাবলাম ভালোই হলো সে আমার প্রতি রাগ করেছে, অন্ততপক্ষে আমাকে বিরক্ত করবে না। কিন্তু যেটা আমার সাথে রাত্রে হলো তাতে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। সকালবেলা আমার পেটে আবার কালো রঙের দাগ লেগেছিল। কাজের মেয়েটি এখনো পর্যন্ত শুয়ে ঘুমোচ্ছিল। আমি যখন তাকে বললাম তখন সে বলতে লাগলো, আমার মাথা ভারী, আমার ঘুম পাচ্ছে। রাতভর আমার হুঁশ ছিল না যে আমি কোথায় ঘুমিয়েছি। তারপর বলতে লাগলো, হ্যাঁ আমার মনে পড়েছে, রাতে আমার মাথায় হালকা হালকা ব্যথা ছিল। সাহেব আমাকে একটা ব্যথার ওষুধ দিয়েছিল আর বলেছিল যে এটা খেয়ে নাও, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা খাবার পর আমার জ্ঞান ছিল না। আর আমি ভাবতে লাগলাম, কাজের মেয়েকে ওষুধ খেয়েছিল, কাজের মেয়ে তো ওষুধ খেয়েছিল, কিন্তু আমি তো কিছুই খাইনি। আমার কেন কিছু মনে নেই? তাহলে কেন আমার পেটে এরকম দাগ থাকে? এবার আমি ঠিক করেছিলাম যে এবার আর আমি চুপ করে থাকবো না। আমি রাতে কাজের মেয়েটিকে একটি ঘুমের ওষুধ খাইয়ে দিলাম আর আমার বিছানায় শুইয়ে দিলাম আর নিজে লুকিয়ে গেলাম। কাজের মেয়েটি আমাকে প্রথমেই বলে দিয়েছিল যে সে আমাকে সাহায্য করতে রাজি। আমি পর্দার পেছনে লুকিয়ে পড়েছিলাম। যখন রাত 2টো বাজে তখন শ্বশুর আমার ঘরে আসলো, আর যখনই সে বিছানার কাছে যেতে লাগলো আমি তখনই লাইট জ্বালিয়ে দিলাম। আমার শ্বশুর পেছনে সরে আসলো। আমাকে তার নিজের পেছনে দেখে সে অবাক হয়ে গেল আর ঘরের বাইরে চলে গেল। আমি দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলাম। আমার হাত পেছন দিকে বাঁধা ছিল আর মুখ রুমাল দিয়ে বাঁধা ছিল। আমার চোখে ছিল কিছু না করে উঠতে পারার জন্য জল। আমার অন্য চেয়ারে আমার শ্বশুর বসেছিল, তাকেও দড়ি দিয়ে বাঁধা হয়েছিল। সামনে 2টো লোক দাঁড়িয়েছিল আর আমার আলমারি থেকে সমস্ত সোনা বের করা হচ্ছিল। ওই কাজের মেয়েটি ওদের সাথে দাঁড়িয়েছিল। সে বলতে লাগলো, এ সমস্ত খেলা ওই মেয়েটি রচনা করেছে। সে তার দেশে কবে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে যেতে পারত। শুধুমাত্র আমার ভরসা জিততে চেয়েছিল সে জেনে শুনেই আমার মনের মধ্যে আমার শ্বশুরের বিরুদ্ধে সন্দেহ করতে থাকতো। আমার পেটে দাগ সে নিজেই করত আর আমার শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে কথা লাগাতো যে তোমার বৌমা ভালো নয়, তোমাকে সময় দিতে সে রাজি হয় না, সে তোমার কোনো কথাও শোনে না। সে খুব ভালো করেই জানতো যে আমার শ্বশুর একটু সন্দেহবাতিগ্রস্ত। এজন্যই সে তার সামনে ইচ্ছা করে ঝাড়ুর হাতেই বাসন মাজতে শুরু করে দিত। সে চাইছিল আমরা শ্বশুর বৌমা ঝামেলার মধ্যে জড়াই আর সে নিজের কাজ করে নেয়। যখন আমি ওকে নিজের প্ল্যান বললাম তখন সে নিজের 2টো লোককে ডেকে নিল। মেয়েটি কোনো ঘুমের ওষুধ খায়নি। সে আমাকে আর আমার শ্বশুরকে একই ঘরের মধ্যে জড়ো করতে চেয়েছিল এবং সে রাতে আমার শ্বশুরকে বলেছিল, তোমার পুত্রবধূ রাতে আমাকে তার জায়গায় ঘুমাতে দিয়ে কারোর সাথে দেখা করতে যায়, বিশ্বাস না হলে রাতে তার ঘরে এসে দেখে নেবে।
এজন্যই রাতে শ্বশুরমশাই আমার ঘরে আসে আর বোঝার চেষ্টা করে আমার বিছানার কাছে এসে যে আমি বিছানায় শুয়ে নেই, তাহলে কে শুয়ে আছে। তখনই আমি লাইট জ্বালিয়ে দিয়েছিলাম। আমাকে দেখে সে আবার নিজের ঘরে যেতে লাগলো। তখন দরজায় সেই দুটো লোক দাঁড়িয়েছিল, তাদের হাতে খুব ধার দেওয়া ছুরি ছিল। এই লোক দুটো ঘরে ঢোকার সাথে সাথেই কাজের মেয়েটি উঠে দাঁড়িয়ে পড়ল। আমরা শ্বশুর আর বৌমা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলাম, আর তারা সবকিছু চুরি করতে লাগলো আমাদের সামনেই। এমন সময় হঠাৎ করে সেই রাতে আমাদের সারপ্রাইজ দিতে সৌমেন বাড়ি চলে আসলো। সে যেই না ঘরে পৌঁছালো, ঘরের মেন গেট খোলা ছিল দেখে সে একটু ভয় পেয়ে গেছিল। যখন সে ভিতরে আসলো তখন দুটো লোকের আওয়াজ শুনতে পেয়ে বুঝতে পারলো যে কোনো চোর ঘরের মধ্যে ঢুকে গেছে। তখন সে ঘাবড়ে গিয়ে শ্বশুরের ঘরে ঢুকে পুলিশকে ফোন করে দিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে পৌঁছালো আর আমরা খুব বড় ঝড়ের হাত থেকে বেঁচে গিয়েছিলাম। আমার শ্বশুর এরপর সৌমেনকে অন্য শহরে যেতে বারণ করে দিল যে আমরা কম পয়সায় ঠিক চালিয়ে নেব, কিন্তু কোনো কাজের মেয়েকে দিনরাত নিজের ঘরে রাখবো না। তারা ঘরে অনুপ্রবেশকারী হয় আর সুযোগ পেলেই নিজের কাজ ছেড়ে নেয়। আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, আমার দুটো সন্তান আছে, তবে ঘরের সব কাজ আমি নিজেই করি। এমনকি আমার স্বামী একজন কাজের মেয়েকে ঘরের কাজে রাখতে চাইলেও আমি তা সরাসরি বারণ করে দিই। গল্পটি সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে। ততক্ষণের জন্য টাটা।